হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের ভূগোলের ফিজিওগ্রাফিক ডিভিশন এই চ্যাপ্টারটির উত্তরে যে সমভূমি অঞ্চল বা গ্রেট নর্দার্ন প্লেন আছে সেটা নিয়ে ডিসকাশন করব। আমি তোমাদের আগের ভিডিওতে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ নিয়ে ডিসকাশন করেছি এবং এমসিকিউ করিয়েছি। এবার আমি প্রত্যেকটি ভাগের উপরে আলাদা আলাদা করে তোমাদের ডিসকাশন করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও মনে রাখতে সুবিধে হবে। আগের ভিডিওটা সম্পূর্ণ তোমার নর্দার্ন মাউন্টেন রেঞ্জের উপরে ছিল বা হিমালয়ান রেঞ্জের উপরে ছিল। এই ক্লাসটি সম্পূর্ণভাবে উত্তরের সমভূমি অঞ্চল বা গ্রেট নর্দার্ন প্লেনের উপরে থাকবে। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে। আমাদের প্রথম কোয়েশ্চেন আছে, উত্তরের সমভূমিতে ভাবর বলতে নির্দিষ্টভাবে কি বোঝায়? হোয়াট ডাজ ভাবর স্পেসিফিক্যালি মিন ইন দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া? মানে আমাদের উত্তরের সমভূমি সেটি মোটামুটি পাঞ্জাব প্লেন থেকে তার বিস্তার এবং বে অফ বেঙ্গলের যে গঙ্গা প্লেন শেষ হচ্ছে সুন্দরবন ডেল্টা দিয়ে সেই পর্যন্ত মোটামুটি বিস্তৃত, তাই তো? এবার আমাদের উত্তরের যে সমভূমি সেখানে চারটি ভাগে ভাগ করা যায় তার ফিজিক্যাল যে ফিচার্স সেটি নিয়ে। তোমার ভাবর, ভাঙ্গর, তরাই আর খাদার। তার মধ্যে যে ভাবর আছে সেই ভাবর বলতে স্পেসিফিক্যালি কি বোঝায়? ভাবর হচ্ছে স্পেসিফিক্যালি তোমার হিমালয়ের পাদদেশ অঞ্চলে সিন্ধু নদী থেকে মোটামুটি তিস্তা নদী পর্যন্ত প্রায় তার লেন্থ হচ্ছে সিন্ধু থেকে তিস্তা, এবং তার যে বিস্তার চওড়া প্রশস্ত সেটি হচ্ছে 8 থেকে 16 কিলোমিটার পর্যন্ত তার বিস্তার বা চওড়া। তাহলে হিমালয়ের পাদদেশে এই যে সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত বিস্তৃত প্রায় 8 থেকে 16 কিলোমিটার প্রশস্ত যে অঞ্চল তাকে বলা হয় ভাবর। ঠিক আছে, দেখো এই যে ব্যাখ্যা আছে, দেখো হিমালয়ের পাদদেশে সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত বিস্তৃত সংকীর্ণ যে ভূখণ্ড সেটি ভাবর নামে পরিচিত। এটি শিবালিকের পাদদেশে অবস্থিত, যেহেতু হিমালয়ের পাদদেশে, হিমালয়ের একদম পাদদেশকে কি বলা হয়? শিবালিক বলা হয়, তাই শিবালিকের একদম নিচে। এবং এটি মেনলি নদীর মাধ্যমে যে বয়ে আসা পর্বত থেকে নুড়ি, কাকড়, বালি এসব দিয়ে মোটামুটি এই অঞ্চলটি গঠিত হয়েছে। ঠিক আছে, এটি মোটামুটি ভাবে তোমার চাষের জন্য অনুপযুক্ত জায়গা, যেহেতু এখানে পর্বত থেকে বয়ে আসা নুড়ি, পাথর, বালি এইসব দিয়েই বেশিরভাগ অংশটি গঠিত, তো সেই জন্য এটি চাষের জন্য খুব ভালো উপযুক্ত নয়। এরপরে দেখো কোন অঞ্চলকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয়? গ্র্যানারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের খাদ্য ভাণ্ডার। দেখো আছে অপশন, উত্তরের সমভূমি অঞ্চল নর্দার্ন প্লেন, উত্তরের পর্বতমালা, উপদ্বীপীয় মালভূমি, না উপকূলের সমভূমি। আনসার কি হবে বলো? আনসার হচ্ছে উত্তরের সমভূমি। কেন উত্তরের সমভূমি? তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে নর্দার্ন গ্রেট প্লেন আছে সেটি মেনলি সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই তিনটি মেন নদী এবং তাদের বিভিন্ন উপনদী এবং শাখা নদীর দ্বারা গঠিত হয়েছে। যেহেতু নদীর দ্বারা গঠিত হয়েছে সেই কারণে প্রচুর উর্বর পলি মাটি পাওয়া যায়, অ্যালুভিয়াল সল্ট। সেই কারণে যেহেতু উর্বর ফার্টাইল প্ল্যান, সেই কারণে প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয় এবং চাষের জন্য উপযুক্ত। সেই কারণে উত্তর ভারতের যে তোমার সমভূমি অঞ্চল সেটিকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয়। দ্য গ্র্যানারি অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল বা নর্দার্ন প্লেন। এই দেখো আছে ব্যাখ্যাতেও উর্বর পলিমাটি। ঠিক আছে, তারপরে প্রধান শস্য, ভারতের অধিকাংশ শস্য ধান, গম, আখ, ডাল জাতীয় বিভিন্ন শস্য অঞ্চলে তৈরি হয়। এবং উপকূল পরিবেশ, যে ভূপ্রকৃতি সমান, তারপরে উর্বর মাটি, এই কারণে সেচ ব্যবস্থাও ভালো, যেহেতু নদী এবং তার শাখা নদী এবং উপনদী দ্বারা গঠিত এই অঞ্চলটি, সেই কারণে সেচ ব্যবস্থারও কোনো অসুবিধা হয় না। তাই এই অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে উত্তরের সমভূমি অঞ্চলে কোন মাটি সব থেকে বেশি পাওয়া যায়? কি আছে? অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি, কাদা মাটি, কালো মাটি, না লাল মাটি?
আমি এক্ষুনি তোমাদের বললাম আমাদের উত্তরের সমভূমি অঞ্চল মেনলি ইন্দাস, ব্রহ্মপুত্র এবং গঙ্গা, এই তিনটি মেন নদী এবং তাদের উপনদী ও শাখা নদী দ্বারা গঠিত। যেহেতু বিভিন্ন নদী দ্বারা গঠিত, সেই কারণে নদীর ধৌত যে পলি মাটি, সেই মাটি এখানে বেশি দেখা যায়। তাই এখানে সব থেকে বেশি পরিমাণ তোমার পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েলই দেখা যায়। ঠিক আছে, দেখো এই যে এখানকার প্রায় তোমার বেশিরভাগ অংশেই উর্বর পলিমাটি দেখা যায়। এবং উর্বর পলিমাটি দুই প্রকার, আমি পরে আরো বলছি তোমাদের। উর্বর পলিমাটি, সেই পলিমাটিটা দুই প্রকার, একটা হচ্ছে প্রাচীন পলিমাটি আর একটা হচ্ছে নবীন পলিমাটি। প্রাচীন পলিমাটি যেটা, সেটা ভাঙ্গার নামে পরিচিত, আর নবীন পলিমাটি সেটা খাদার নামে পরিচিত। এরপরে দেখো, বলছে পাঞ্জাব সমভূমি কোন দুইটি নদী এবং তার উপনদী দ্বারা গঠিত? কি আছে অপশন? সিন্ধু ও তার উপনদী সমূহ, শতদ্রু ও তার উপনদী সমূহ, গঙ্গা ও তার উপনদী সমূহ, ইরাবতী ও তার বা রাবি ও তার উপনদী সমূহ। কি হবে বলো আনসার? আনসার হচ্ছে সিন্ধু ও তার উপনদী সমূহ। সিন্ধু এবং তার যে ট্রিবিউটারি, তোমার পাঁচটা যে ট্রিবিউটারি, ঝিলাম, চেনাব, রবি, বিস আর সতলেজ, এইগুলো নিয়ে পাঞ্জাব সমভূমি, পাঞ্জাব প্লেন সেটি গঠিত হয়েছে। তাহলে উত্তর হচ্ছে সিন্ধু ও তার উপনদী দিয়ে গঠিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বাড়ি দোয়াব। বাড়ি দোয়াব কোন দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল? বাড়ি দোয়াব তোমার বিস এবং রবি, এই যে বাড়ি, BARI, বাড়ি, বাড়ি হচ্ছে এই যে BA এসেছে বিস থেকে, আর RI হচ্ছে তোমার রবি থেকে। ঠিক আছে, বিস, বাড়ি, দোয়াব, তাহলে কোন দুইটি নদীর মধ্যে বললাম? দোয়াব কথার অর্থ হচ্ছে, আগে দোয়াবটা বোঝো, দোয়াবটার কথার অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, সেটি হচ্ছে দোয়াব নামে পরিচিত। এইবার বাড়ি দোয়াব, তো সেই কারণে দুটি নদীর মধ্যবর্তী অংশ হবে। কি কি নদী বললাম? বিজ নদী আর রবি নদী। ঠিক আছে, বিজ নদী আর রবি নদী। দেখো প্রথম অপশনটা কি আছে? বিজ অ্যান্ড সুতলেজ, তারপরে আছে রবি অ্যান্ড সুতলেজ, তারপরে আছে রাভি অ্যান্ড বিজ, এই যে রাভি অ্যান্ড বিজ। ঠিক আছে, রাভি অ্যান্ড বিজ। বাংলায় হচ্ছে রবি নদীকে কি বলে? ইরাবতী নদী। আর বিজ হচ্ছে বিপাশা নদী। এই যে রাভি অ্যান্ড বিস, ইরাবতী এবং বিপাশা নদীর মধ্যবর্তী অংশ বাড়ি দোয়াব নামে পরিচিত। এই যে এখানে এক্সপ্লানেশনও দেখো দেওয়া আছে, BA এসেছে বিজ থেকে, আর RI এসেছে তোমার, এই VI এসেছে তোমার রবি নদী থেকে। ঠিক আছে, এই যে দোয়াব মানে অব বা নদী বা জল, তার মধ্যবর্তী যে উর্বর স্থান, সেটাকেই বলা হয় দোয়াব। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বিস্ট দোয়াব কোন দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল? ঠিক আছে, বিস্ট দোয়াব, ইয়ে তোমার বানানটা কি আছে দেখো, BIST। আচ্ছা, BIST আছে, বিস্ট দোয়াব। এই যে তোমার এই নদী দুটি, তো বি কি? বিজ নদী। ঠিক আছে, আর ST হচ্ছে সুতলেজ নদীকে বা শতদ্রু নদীকে মেনশন করছে। তাহলে দেখো অপশন কি আছে? প্রথম অপশনটা আছে বিপাশা, শতদ্রু, বিজ আর সুটলেজ। এই বিজ আর সুটলেজ এই দুটি নদীর মাঝেই আছে বিস্ট দোয়াব। দেখো এই যে বিজ অ্যান্ড সুটলেজ নদীর মাঝখানে আছে তোমার বিস্ট দোয়াব। আরো দোয়াব আছে, দেখো এখানে তোমার দেওয়া আছে রচনা দোয়াব, যেটা রবি আর চেনাবের মধ্যে অবস্থিত। তারপরে তোমার চাজ দোয়াব, যেটা চেনাব আর ঝিলামের মধ্যে অবস্থিত। আর সিন্ধু সাগর দোয়াব, যেটা ইন্দাস আর ঝিলামের মধ্যে অবস্থিত। এরপরে দেখো, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদী দ্বারা গঠিত হয়েছে? আমরা জানি মাজুলি, যেটি আসামে অবস্থিত, তোমার লার্জেস্ট রিভার আইল্যান্ড, মানে বৃহত্তম নদী দ্বীপ, কোন নদীর দ্বারা গঠিত হয়েছে? আসামে আছে। তো আসামে কোন নদী আছে? আসামে আছে ব্রহ্মপুত্র নদী, তাই তো। ব্রহ্মপুত্র নদী কোথায় থেকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ থেকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। এই যে মাজুলি
ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত গিনেস রেকর্ড প্রাপ্ত বৃহত্তম নদীদ্বীপ। তাহলে মাজুলি হচ্ছে বৃহত্তম নদীদ্বীপ, যেটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, আর আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে এটি অবস্থিত। এরপরে দেখো, প্রাচীন পলিমাটি বা ওল্ড অ্যালুভিয়াল সয়েল দ্বারা গঠিত সমভূমি অঞ্চলকে কি বলে? আচ্ছা, ওল্ড অ্যালুভিয়াল সয়েল অপশনগুলো কি কি আছে দেখো, ভাঙড়, তরাই, ভাবর আর খাদার। ঠিক আছে, তো ভাবরটা আমরা আগেই দেখলাম, হিমালয়ের পাদদেশে অবস্থিত, নুড়ি, কাকর, বালি এগুলি দিয়ে গঠিত, মোটামুটি 8 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং সিন্ধু থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তার। আর আমরা আর খাদার কি দেখলাম, খাদার হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল, তাই তো। আর তাহলে ভাঙড় কি, ভাঙড় হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, ভাঙড় হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল। আর তরাই কি, তরাই হচ্ছে ভাবরের ঠিক দক্ষিণে অবস্থিত, যে আর্দ্র নিচু ভেজা স্যাঁতসেঁতে। তোমার তরাই শব্দের অর্থই হচ্ছে ভেজা বা ওয়েটল্যান্ড। ঠিক আছে, তো ভাবরের নিচে অবস্থিত, দক্ষিণে অবস্থিত যে নিচু স্যাঁতসেঁতে জমি, সেটাই হচ্ছে তরাই নামে পরিচিত। তাহলে ওল্ড অ্যালুভিয়াল সয়েল কি, ওল্ড অ্যালুভিয়াল সয়েল হচ্ছে ভাঙড়। ওল্ড অ্যালুভিয়াল সয়েল হচ্ছে ভাঙড়। তারপরে দেখো, নবীন পলিমাটি নিউ অ্যালুভিয়াল সয়েল কি নামে পরিচিত? এক্ষুনি বললাম নিউ অ্যালুভিয়াল সয়েল তোমার খাদার নামে পরিচিত। নিউ অ্যালুভিয়াল সয়েল খাদার নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট। ওল্ড অ্যালুভিয়াল সয়েল এবং নিউ অ্যালুভিয়াল সয়েল দুটোই খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষাতে দেখা যায় খুবই। তো তোমরা মনে রাখবে, অনেক অপশন দুটোতে গুলোই। খাদার হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল আর ভাঙড় হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল। এই যে খাদার, নদীর দ্বারা প্লাবনভূমিতে প্রতি বছর বন্যার ফলে যে দুই পাশে পলি জমে যে মাটির সৃষ্টি হয়, সেটাই হচ্ছে খাদর। খাদার হচ্ছে যেহেতু নবীন পলি গঠিত, সেই জন্য এই অঞ্চলটি অনেক উর্বর এবং চাষের পক্ষে খুবই উপযোগী। এরপরে দেখো কোয়েশ্চেন, পাঞ্জাবের নবীন পলিমাটিযুক্ত খাদার অঞ্চল স্থানীয়ভাবে কি নামে পরিচিত? ইন পাঞ্জাব খাদার প্লেন বা নিউ অ্যালুভিয়াল সয়েল ট্র্যাক্ট যেটা, সেটি কি নামে পরিচিত? দেখো অপশন কি কি আছে, ভুর আছে, তরাই আছে, বেট আছে আর দোয়াব আছে। আমি তোমাদের বললাম, দোয়াব মানে কি, দুইটি নদীর মধ্যবর্তী যে অংশ সেটি দোয়াব নামে পরিচিত। আর তরাই, তরাই হচ্ছে ভাবরের ঠিক নিচে অবস্থিত, যে নিচু স্যাঁতসেঁতে আর্দ্রভূমি, সেটা হচ্ছে তরাই। ঠিক আছে, আর ভুর হচ্ছে, ভুর তোমার আমাদের যে গঙ্গা প্লেন আছে, গঙ্গা প্লেনের একটা বিশেষ বৈশিষ্ট্য ভুর, নদীর উপকূলে বালির দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ, এবং এটি বায়ুর ক্ষয় কার্যের ফলে, বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্য, বায়ুর কার্যের ফলে এটি সৃষ্টি হয়, যে ভূর ভূমিরূপ। তা আর পাঞ্জাবের যে নিউ অ্যালুভিয়াল ট্র্যাক্ট, সেটিকে বলা হয় বেট। ঠিক আছে, সেটিকে বলা হয় বেট। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন সি, বেট। এই যে দেখো, বেট পাঞ্জাব সমভূমির অন্তর্গত নদীর তীরবর্তী যে নবীন পলিগঠিত প্লাবনভূমি, স্থানীয় ভাষায় সেটিকে বলা হয় বেট। এবং এখানেই যে উঁচু জমি দূরবর্তী আছে, সেটাকে বলা হয় ধায়া। তারপরে দেখো, বলছে রাজস্থানের উর্বর পলিমাটিযুক্ত প্লাবন সমভূমি কি নামে পরিচিত? অপশন কি কি আছে, রোহি আছে, বেট আছে, খাদার আছে, ফার্টাইল ল্যান্ড আছে। যে রাজস্থান প্লেন, রাজস্থান প্লেনের বেশিরভাগটাই কি আমরা জানি তোমার অনুর্বর, কারণ সেটি থার ডেজার্টের অন্তর্গত। কিন্তু কিছু যে অঞ্চল, যে ফার্টাইল বা অ্যালুভিয়াল ট্র্যাক্ট দেখতে পাওয়া যায়, সেটি কি নামে পরিচিত? সেটি স্থানীয় ভাষায় রোহি নামে পরিচিত। রাজস্থানের যে প্লাবন সমভূমি দেখতে পাওয়া যায়, সেটি রোহি নামে পরিচিত, অপশানে রোহি। দেখো, এই যে আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে পাদদেশে ছোট ছোট যে নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে উর্বর ভূমি, সেটি প্লাবন নাম, রোহি নামে পরিচিত। ঠিক আছে, তারপরে দেখো, পাঞ্জাব হরিয়ানা সমভূমির ঋতুভিত্তিক বা সিজনাল যে ছোট ছোট স্ট্রিম বা নদী, সেগুলিকে স্থানীয়ভাবে কি বলে? অপশন কি কি আছে দেখো, বাগার আছে, ধায়া আছে, চোজ আছে আর বেট আছে। পাঞ্জাব হরিয়ানা সমভূমিতে, পাঞ্জাব হরিয়ানা প্লেনে
যে সিজনাল স্ট্রিম মানে সেগুলো বর্ষাকালে সেই নদীগুলির ধারা আমরা দেখতে পাই এবং ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়। শুষ্ক মাসগুলিতে নদীগুলি শুকিয়ে যায়। তো সিজনাল যে স্ট্রিম সেগুলিকে বলা হয় স্থানীয় ভাষায় চোস। খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটি। পাঞ্জাব হরিয়ানা প্লেনের যে সিজনাল যে নদীগুলি দেখতে পাওয়া যায় সেগুলিকে বলা হয় চোস। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো এই যে চোস, শিবালিক পাহাড়ের নদীর ঢাল থেকে বর্ষাকালে নেমে আসা অস্থায়ী এবং তীব্র স্রোতযুক্ত নদীগুলি চোস নামে পরিচিত। তারপরে দেখো কি বলছে, নিম্ন গঙ্গার সমভূমি অঞ্চল প্রধানত কোন বিশিষ্ট ভৌগোলিক রূপের জন্য খ্যাত? বা লোয়ার গঙ্গা প্লেন ইজ প্রমিনেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মেজর প্লেন বা ডেল্টা রিজিয়ন? মানে আমি এক্ষুনি যে বললাম গঙ্গা প্লেন, সেটিকে তিনটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন আর তোমার লোয়ার গঙ্গা প্লেন, ঠিক আছে? এই যে তিনটি গঙ্গা প্লেন তার মধ্যে যে এখন লোয়ার রিজিয়ন, সেই লোয়ার রিজিয়নটা কি নামে পরিচিত? লোয়ার রিজিয়নটা সুন্দরবন ডেল্টা নামে পরিচিত। লোয়ার রিজিয়নটা সুন্দরবন ডেল্টা নামে পরিচিত। দেখো এই যে, এটি প্রধানত সমগ্র পশ্চিমবঙ্গ এবং উপকূলীয় বদ্বীপ অঞ্চল জুড়ে অবস্থিত সুন্দরবন বা ম্যানগ্রোভ অঞ্চল। এটি মেনলি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর ফলে সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে উচ্চ গঙ্গা সমভূমি বা আপার গঙ্গা প্লেনের অন্যতম একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি আছে? ব্যাডল্যান্ড আছে, বালিয়াড়ি আছে, ভুর আছে আর জলাভূমি আছে। আচ্ছা, ব্যাডল্যান্ড টপোগ্রাফি কি বলো? খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। ব্যাডল্যান্ড টপোগ্রাফি হচ্ছে তোমার বিভিন্ন নদীর তার উপত্যকায় দেখা যায় গভীর এবং ছোট ছোট গলির ন্যায় গিরিখাতের সৃষ্টি করে, ঠিক, যেগুলি মেনলি অনুর্বর অঞ্চল। এই অনুর্বর অঞ্চলগুলিকেই ব্যাডল্যান্ড টপোগ্রাফি বলা হয়। এটি আমাদের ভারতবর্ষের বিখ্যাত একটি নদী চম্বলের উপত্যকায় এটি খুব ভালোভাবে দেখা যায়। তারপরে কি আছে? বালিয়াড়ি বা স্যান্ড দুন, যেগুলি মরুভূমিতে সৃষ্টি হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে। তারপর হচ্ছে মার্শিল্যান্ড মানে হচ্ছে জলাভূমি, নিচু কর্দমাক্ত ভূমিকে মার্শিল্যান্ড বলে। আর আমাদের উচ্চ গঙ্গা বা আপার গঙ্গা প্লেনের অন্যতম প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে ভুরের সৃষ্টি হয়। ভুর কি জিনিস? ভুর হচ্ছে মেনলি নদীর পাড় বরাবর, ঠিক আছে, নদীর পাড় বরাবর গরম এবং শুষ্ক মাসগুলিতে বায়ু প্রবাহে মেনলি বায়ুর কাজের ফলে যে উঁচু ঢেউ খেলানো বালির স্তরের সৃষ্টি হয়, এক জায়গা থেকে ক্ষয় করে নিয়ে এসে আর এক জায়গায় জমা করে এবং ক্ষয় কাজ এবং সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্টি হয় বায়ুর ক্ষয় কাজ সঞ্চয় কার্যের ফলে বালি দ্বারা গঠিত নদীর উপকূলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটি ভুর নামে পরিচিত। এবং এই ভুরটি মেনলি আপার গঙ্গা প্লেনে দেখা যায়। আপার গঙ্গা প্লেনে যে নদী উপত্যকাগুলি সেখানে দেখা যায়। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমার উচ্চ গঙ্গা সমভূমি বা আপার গঙ্গা প্লেনের একটি অন্যতম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দেখো এই যে, উচ্চ গঙ্গা যমুনা দোআব অঞ্চলে বায়ুপ্রবাহের দ্বারা সঞ্চিত উঁচু এবং তরঙ্গায়িত যে বেলে মাটির যে স্তর দেখা যায় সেটি ভুর নামে পরিচিত। মেনলি এই যে শুষ্ক গ্রীষ্মকালে প্রবল বায়ুপ্রবাহের ফলে এটি সৃষ্টি হয়। তারপরে দেখো কোয়েশ্চেনটা বলছে কি, নেক্সট কোয়েশ্চেন, লুনি নদীর উত্তরে অবস্থিত রাজস্থানের বালুকাময় শুষ্ক সমভূমি কি নামে পরিচিত? আমরা কি জানি, লুনি হচ্ছে রাজস্থানের একটি অন্যতম নদী এবং এই নদীর উত্তরে অবস্থিত কি ভূমি? শুষ্ক সমভূমি, ঠিক আছে, যে বালুকাময় কি স্যান্ডি প্লেন যে শুষ্ক বালুকাময় সমভূমি সেটি কি নামে পরিচিত? অপশন কি কি আছে দেখো, তাল আছে, খালি আছে, বেট আছে, দোআব আছে। আচ্ছা, বেটল্যান্ড তোমাদের আগেই বললাম, দোআবও বলেছি। আর তাল কি? তাল হচ্ছে তোমার ছোট ছোট লেক বা লো ওয়েটল্যান্ড, যেমন জানো নৈনিতাল আছে, ভীমতাল আছে, এগুলিকে তাল বলা হয়, মেনলি যে নিচু জলাময় ভূমি। আর কি? তোমার আমাদের পশ্চিমবঙ্গে দিনাজপুরের কালিন্দী নদীর উত্তর অংশকেও কিন্তু তাল বলা হয়, ঠিক আছে। এবার এই যে লুনি নদীর উত্তর দিকে
যে স্যান্ডি প্লেন দেখা যায় সেটি থালি নামে পরিচিত। ঠিক আছে, সেটি থালি নামে পরিচিত। তাহলে লুনি নদীর উত্তরে যে রাজস্থানে, লুনি নদী অবশ্যই রাজস্থানে, রাজস্থানের যে বালুকাময় শুষ্ক সমভূমি সেটি থালি নামে পরিচিত। আমি আজকে তোমাদের এই ভিডিওতে নর্দার্ন প্লেন ডিসকাশন করলাম এবং এমসিকিউগুলি যে করালাম সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমরা পরের ভিডিওতে উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল সেটি নিয়ে ডিসকাশন করব।